তারেক রহমান জানেন নাকি জামাত থেকে প্রধানমন্ত্রী? এরকম একটা স্লোগান যদি আগামী জাতীয় নির্বাচনের পরে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে দেওয়া হয়, তাহলে আমি জানি না আমার দর্শক আপনারা কতটুকু আশ্চর্য হবেন। আমি খুব একটা আশ্চর্য হব না, কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং দেশে যাই ঘটছে সেটা স্লোগান দিয়ে তারেক রহমানকে জানিয়ে দেওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাশন চালু করেছে বিএনপি নিজেরা। তারা প্রথমেই বলেছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ে বিপ্লবের আপনি নয়নমণি বা কিছু একটা, আমাদের বিএনপির নয়নমণি যিনি ছিলেন নয়ন, তিনি এই স্লোগানটা প্রথমে দিয়েছিলেন। তো তারেক রহমান নিজেই যে মাস্টার মাইন্ড উনি নিজেই জানতেন না, এটা নয়নের মাধ্যমে জেনেছেন। কিন্তু পরবর্তীতে তারেক রহমানকে এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য অনেকগুলো আয়োজন আমাদের চোখে পড়েছে। নাম্বার 1 হচ্ছে 32 নম্বরে গিয়ে এই বিএনপি যুবদল যখন এই বছর তাণ্ডব করলো, ডিজে পার্টি করলো, এবং সেই ডিজে পার্টি থেকে তারা প্রথমে জানিয়ে দিল তারেক রহমানকে জানিয়ে দিলাম 32 দখল নিলাম। গুড। তারপরে ডাকসু নির্বাচন আসলো। ডাকসু নির্বাচনের শেষে ডাকসুর যারা আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জেতার পরে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো তারেক রহমান জানেন নাকি সাদিক কাইয়ুম ডাকসু ভিপি। ধারাবাহিকতা এখনো ঠিকই আছে। ডাকসুতে যখন জিতু জিতলো, আমি দেখলাম যে এই ফেসবুকে জিতুর সমর্থকরা, যারা জিতু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন, তো তার সমর্থকরা এখান থেকে বলছেন যে তারেক রহমান জানেন নাকি জিতু ভাই ডাকসু ভিপি। সুতরাং তারেক রহমান যতদিন দেশে আসবেন না, তাকে জানানোর জন্য স্লোগানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই কাহিনীগুলো চলতেই থাকবে। ডাকসু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জাতীয় নির্বাচনে যদি একই ঘটনা ঘটে থাকে, তাহলে আমি জানি যে আমার অনেক দর্শক বলবেন কি বলেন ভাই, জামাত জিতবে নাকি? 6% ভোট 7% ভোটের মালিক এরা আবার কই থেকে জিতবে? এই আত্মবিশ্বাসটা গত কিছুদিন আগে আমার ধারণা সকলেরই ছিল, কিন্তু রাজনীতির গতি খুব দ্রুত পরিবর্তনশীল, এবং এই নতুন পরিবর্তনশীল অবস্থায় ঠিক একই ধারণা আপনাদের থাকা উচিত কিনা না আমার কাছে মনে হয় একটু চিন্তা করার বিষয় আছে। ধরেন গত 24 জুলাই মাস, তাই না? জুলাইয়ের 5 তারিখে কেউ কি ভেবেছিল বাংলাদেশে যে আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকবে না? পরিবর্তনশীল রাজনীতিতে তখন যদি জুলাই 5 তারিখে কেউ এই কথা বলতো, যেটা বিশ্বাস করা যেত না। তো আজকে সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলি, যদিও ডাকসু সহ অনেকগুলো ইন্ডিকেশন আছে, তারপরেও আমার ধারণা বিএনপির অনেক সমর্থক আমাকে কমেন্ট বক্সে গালি দিবেন, আমি সেই গালিগুলো সাদরে গ্রহণ করব। ভিন্নমতকে অবশ্যই সম্মান করি, কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়ার পর্যায়ে নেই। চলুন আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ করে দেখি। প্রথম কথা হচ্ছে বিএনপি বাই ডিফল্ট ধরে নিয়েছে যেহেতু আওয়ামী লীগ খেলায় নাই, আওয়ামী লীগ নির্বাচনে আসবে না বা আসতে দেওয়া হবে না উভয় ক্ষেত্রেই। তাহলে কি হচ্ছে যে দুই ভাইয়ের সম্পত্তি ছিল, এই যে কি বলে দেশটা তোমার বাপের নাকি, তো এই দেশটা তো দুই ভাইয়ের বাপ ছিল, আওয়ামী লীগ নাই, তাহলে আরেক ভাই আছে, তারাই তো আসবে। এই যে বাই ডিফল্ট কোনো কিছু না করে নিজেকে ভেবে নেওয়া যে তাহলে তো আমরাই আসবো, এই আচরণ বিএনপিকে গত 1 বছর উগ্র করেছে। গত 1 বছর তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য জিনিস দেখে মনে হচ্ছিল তারা ক্ষমতায় চলেই এসেছে। আমি জানি না ডাকসু নির্বাচনের এই বিপর্যয়ের পরে বা গোটা বাংলাদেশের ফিডব্যাক পাওয়ার পরে বিএনপি আবার নতুন করে ভাবছেন কিনা। যদি না ভেবে থাকেন তাহলে ভুল করছেন। নাম্বার 1, ধরেন নির্বাচনে আওয়ামী লীগ আসলো না, তাহলে নির্বাচনে জামাত এনসিপি মিলে একটা জোট করলো, বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে, অথবা হয়তো তারাও একটা ছোটখাটো জোট করবে। বিএনপিকে কেন ভোট দিতে হবে? এইটা হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা মার্কেটিং এ বলা হয়। আপনি যদি সেটা চিন্তা করেন যে এক লাইনে বলেন কেন বিএনপিকে ভোট দিতে হবে, মানুষ কি বিএনপিকে ভোট দেওয়ার জন্য আগ্রহী, উৎসাহী, উদ্গ্রীব? আমার তা মনে হয় না। আপনি যদি বলেন যেহেতু আওয়ামী লীগ নাই এবং যেহেতু জামাতকে আটকাতে হবে সুতরাং বিএনপিকে দিতে হবে, হ্যাঁ আপনি বলতে পারেন, কিন্তু জামাতকেই আটকাতে হবে এবং বিএনপিকেই দিতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন এই মুহূর্তে সেই জায়গায় নাই। জামাত সেই জায়গাটাকে ধীরে ধীরে গুছিয়ে আনছে, তাদের একটা লং টার্ম প্ল্যান থেকে তারা আজকে এই জায়গায় এসেছে। কিভাবে এসেছে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, সরি মাফ করবেন। ধরেন ডাকসুতে যখন শিবির জিতলো, আমাদের একটা অ্যাজাম্পশন ছিল আগে থেকে যে শিবির তার আগের চরিত্রে আছে, এদেরকে কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জায়গা দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে তারা বিদ্বেষী, তারা নৃশংস, তারা মারবে, খুন করবে, এই করবে, সেই করবে, এবং নারীদের উপরে তারা নির্যাতন করবে, নারীদের পোশাক নিয়ে সমস্যা করবে, লিবারেল স্পেস নিয়ে সমস্যা করবে। ডাকসু নির্বাচনে কি তাই হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। ডাকসু নির্বাচনের পরে শিবির যে কাজটা করছে এটা খুব খেয়াল করে দেখবেন। শিবির জামাতকে ভোট না দেওয়ার যেসব কারণ জনমনে আছে সেইগুলোকে নিউট্রালাইজ করার একটা চেষ্টা করছে। গোটা বাংলাদেশে জামাত সেটা করছে। কিভাবে করছে? প্রথমে হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, শিবির তার মতো করে একটা মুক্তিযুদ্ধের ভার্সন তৈরি করছে। তারা কিন্তু রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়েছে এবং সেখানে গিয়ে দোয়া করেছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, যদিও এদেরকে তাদেরই পূর্বপুরুষ শিবিরের পূর্বপুরুষরাই হত্যা করেছে, সেটা একটা আলাদা কৌতুক, সেখানে মানে পলিটিক্যাল জোক তারা করেছে, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে লিবারেল কাহিনীতে শিবির খুব ভালো সিগন্যাল দিচ্ছে। প্রথমে দেখেন তারা ঝুমা বলে একজনকে প্রার্থী করেছে, ঝুমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী।
এটা আবার শিবিরের ঠিক নিজের লোক না, কারণ তাদের ওইখানে হয়তো মুক্তিযুদ্ধ করার মতো লোক মানে মুক্তিযুদ্ধ অন করার মতো কেউ নাই, সেটা হতে পারে। ঝুমাকে কেন নির্বাচিত করেছে? আপনি দেখবেন যে ঝুমাকে দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা লিবারেলদেরকে স্পেস দিতে চাই। ঝুমা কিন্তু ধরেন হিজাব করেন না। ছাত্রী সংস্থায় মানে শিবিরের যে অঙ্গ সংগঠন আছে তাদের কিন্তু প্রচুর নারী আছেন, তারা এইসব পদে ভালো করতে পারবেন, মেধাবী, তারা কিন্তু পুরো হিজাব, কিন্তু শিবির ওই হিজাবের ক্যান্ডিডেট আনে নাই। তারা একজন ক্যান্ডিডেটকে নিয়ে এসেছে, নারী ক্যান্ডিডেট, যিনি সাধারণ বাঙালি ঘরের মেয়েদের মতো চেহারা, পোশাক আশাক নর্মাল সালোয়ার কামিজ পরেন, তিনি খুব হিজাবও করেন না, আবার খুব উগ্র পোশাকও পরেন না, আমাদের পাশের বাড়ির ঘরের যে মেয়েটা যেভাবে থাকে। এবং ঝুমাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াস তারা প্রচারণাগুলো করে গেছেন, অনেক বেশি হাইলাইট করে রেখেছেন। তাদের নারী প্রার্থী বাকি যারা আছেন হিজাব করেন, তাদেরকে নিয়ে আপনি এত প্রেস কনফারেন্স বা এত ভিজিবিলিটি দেখবেন না। এটা দিয়ে তারা বোঝাচ্ছেন যে আপনারা যে পোশাক নিয়ে করেন না কেন, আমরা শিবির এটা নিয়ে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। এবং নির্বাচন জেতার পরে দেখেন সেই মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থীকে কিন্তু তারা রায়ের বাজারে নিয়ে যান নাই, কারণ তারা জানেন যে কতটুকু পর্যন্ত লিবারালদেরকে স্পেস দিতে হবে। গতকালকে আমি দেখলাম বাউল শাহ আব্দুল করিম উৎসব হয়েছে টিএসসিতে, গতকালকে বা গত পরশু দিনে এখানে বাউল শাহ আব্দুল করিমের গান গাওয়া হচ্ছে, খুব লিবারাল স্পেস। শিবির কি ওইখানে গিয়ে গানে বাগড়া দিয়েছে? তারা কিন্তু বাগড়া দেয় নাই। সাধারণত কি হতো, সাধারণত আমাদের পলিটিক্যাল কালচারে হচ্ছে গিয়ে 5 জন লোক গিয়ে বলবে আরে আমগো ভাই ডিপি হয়েছে, আমরা জিএস হয়েছি, আমাদেরকে ডাকলি না, আমরা প্রধান অতিথি করলি না, বক্তৃতা দিলাম না, দিলাম তোর প্রোগ্রাম বন্ধ করে, অথবা ডাকতে হবে, আমাদের বিপি ভাইকে ডাকতে হবে। শিবির পাত্তাই দেয় নাই, ধারে কাছে যায় নাই, সুন্দরভাবে একটা প্রোগ্রাম হচ্ছে। শিবির ইজ গিভিং দিস সিগনাল, কারণ তারা ডাকসু এবং এই ক্যাম্পাসগুলোকে রাখতে চায়। আমরা যদি বলি যে অ্যাপার্টমেন্ট বিক্রির সময় দেখবেন কি করা হয়, একটা অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যারা ডেভেলপার আছেন তারা রাখেন, একটা অ্যাপার্টমেন্ট খুব ফিনিশ দেন, এটা হয়তো ধরেন 60 লাখ টাকা বা 1 কোটি টাকার অ্যাপার্টমেন্টে তারা কিন্তু 3 কোটি টাকার ইন্টেরিয়র করে খুব টিপটপ দামি সোফা টোফা দিয়ে এত সুন্দর করে রাখেন, ক্লায়েন্টরা এটা দেখে বুঝে না হারে এইরকম একটা অ্যাপার্টমেন্ট তো আমারও হবে, এবং তিনি তখন অন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেন, যদিও তিনি আর পরে এটাকে 3 কোটি টাকা দিয়ে ইন্টেরিয়রও করতে পারেন না এবং ওই পর্যায়ে যায় না। সেটা মার্কেটিং এর একটা কৌশল। শিবির এই সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট বানাচ্ছে ডাকসুকে, এখানের মধ্যে সে মুক্তিযুদ্ধকে তার মতো করে একটা ডিল করবে, ওই ডিল করে কিন্তু সে ঘুরে ফিরে আবার তার বয়ানে যাবে। আপনারা ভাইবেন না আবার ওরা যাবে না, ওরা কিন্তু ওইখানে তাদের গোলাম আজম নিজামীর জায়গায় ফেরত যাবে। একই সাথে একটা লিবারেল ভাব খেলবে, যেটা তারা এখন খেলছে। কিন্তু গোটা বাংলাদেশে তাহলে তো ভাই আর সমস্যা নাই, এরা তো লিবারাল স্পেস দিচ্ছেই। এরা তো আমি দেখলাম যে শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আছেন ভদ্রলোক, আমেরিকার প্রফেসর, এক্স্যাক্টলি নামটা মনে আসছে না, উনি বলছেন যে মেঘমল্লার বসু যাতে প্রাণ খুলে শিবিরকে গালি দিতে পারে, শিবিরের উচিত হবে এই ক্যাম্পাসের এই নিরাপত্তা নিশ্চিত করা। মেঘমল্লার বসু মানে তাদের লোক বললে আবার ঠিক অনেকে গালাগালি করবেন তা না, বাট একটা স্পেস আছে আর কি, ভাই ব্রাদার টাইপের ব্যাপার আছে। তো ওই লিবারেল জায়গাটা তারা তৈরি করে দিলে আপনি বিএনপি তার বিরুদ্ধে গিয়ে ওই কৌশলে আর টিকতে পারবেন না। এখন টিকতে না পারলে আপনাকে আপনার রাজনীতি করতে হবে, আপনার রাজনীতি তার থেকে বেটার দেখে আপনাকে ভোট নিতে হবে। এখন শিবিরের বিএনপির একটা দফা আছে, আমার ধারণা এটা 31 দফা বা 32 দফা এরকম কিছু দফা আছে, এটা হচ্ছে তাদের কর্মসূচি। এই 32 দফায় কি আছে, গোটা আপনারা যারা দর্শক আছেন বিএনপির আপনার আশেপাশে 32 জন সমর্থককে জিজ্ঞেস করেন, ওই 32 সমর্থকের কেউ বলতে পারবে না 32 দফার মধ্যে কি আছে। এইটা হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজিক্যালি তাদের যে প্রচারণা, তাদের সেগমেন্ট করা, তাদেরকে ভোটারদেরকে শিক্ষিত করা বা সচেতন করার যে প্রোগ্রাম, এরকম কোনো প্রোগ্রাম নাই। এই 32 দফা বা 31 দফা, মাফ করবেন এত দফা মনে রাখতে পারি না ভাই। তো ওইটার দফার প্রথম দফাটা কি আপনারা জানেন? আপনার খুঁজে দেখতে হবে। প্রথম দফা হচ্ছে বিএনপির যে তারা একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক প্রতিশোধ প্রবণতার দিকে তারা হাঁটবেন না। এটা হচ্ছে 1 নম্বর দফা, মানে হচ্ছে বিএনপির টপ প্রায়োরিটি। তো সেই টপ প্রায়োরিটির বিএনপি 32 নম্বরে গিয়ে বলতেছে তারেক রহমান জানিয়ে দিলাম 32 দখল নিলাম। তো ও নিজের 1 নম্বর দফাতে বিশ্বাস করে, বাকি 31 দফা ভাই আমি আপনি পড়ে কোনো লাভ আছে? এই হচ্ছে অবস্থা। এই কারণে বিএনপি প্রথমে যেহেতু তারা একটা ভোটারদের কাছে কোনো নতুন কর্মসূচি নিয়ে আসতে পারছে না, আকর্ষণীয় কিছু নিয়ে আসতে পারছে না, বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব এবং আগ্রহী হবেন না। মানে এখন বাই ডিফল্ট আওয়ামী লীগ নাই, ঠিক আছে বিএনপির দিলাম, সেটা এক কথা, কিন্তু উৎসাহ আগ্রহের জায়গাটা আমি অন্তত পক্ষে স্পেসে মানে পাবলিক স্ফিয়ারে দেখতে পাচ্ছি না। নাম্বার 2 হচ্ছে চাঁদাবাজি, মামলাবাজি, মানে কি বলবো ভাই, এটা আসলে এটা চূড়ান্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে মফস্বলগুলোকে তৃণমূলের মধ্যে। এটাকে আপনি মানে বিএনপি তো এখন এমন একটা অবস্থা, আমার ধরনের ডেইলি সকালে উঠে 2 জন 5 জন করে বহিষ্কার করে, মানে ওদের একটা কেন্দ্রীয় বহিষ্কার সম্পাদক রাখা উচিত তাদের কেন্দ্রীয় কমিটিতে। তো এই কারণে যেটা হচ্ছে এখানে জামাত অ্যাডভান্টেজ পাচ্ছে। আপনি
যত সব জায়গায় আপনি দেখবেন যে এইসব মামলাবাজি, মববাজি, চাঁদাবাজি করা হচ্ছে এবং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে, মামলা করে টাকা আদায় করা হচ্ছে, এইখানে আপনি জামাতের কোনো সরাসরি সম্পৃক্ততা পাবেন না। বিএনপির অনেকে বলছেন যে আওয়ামী লীগের লোকজন গিয়ে জামাতকে ভোট দিয়ে দেবে। এইটা যদি সত্যি হয়ে থাকে এটা হবে আপনাদের দোষে, কারণ আপনারা তথাকথিত দোষর চিহ্নিতের নামে গোটা বাংলাদেশের যে ত্রাসের রাজত্ব তৈরি করেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সিলেটের ঘটনা, আমি নাম বলবো না, অনেকেই হয়তো জানবেন যারা সিলেটের দর্শক দেখছেন। একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে নাই, ক্যান্সার আক্রান্ত, কেমন চলছে, উনি খুব সম্ভবত স্টেজ 3 অথবা 4 আছেন আমি যতটুকু জানি, এবং উনি খুবই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে ওইভাবে সম্পৃক্ত না। কোনো এক সময় উনি ইউনিয়নের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে 3টা মামলা করেছে। এই 3টা মামলা হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা, এবং এইটা দিয়ে তার অবস্থা খুব খারাপ। সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে গিয়েছে। যিনি দায়িত্বশীল মেজর ছিলেন তিনি যখন চিকিৎসার কাগজপত্র দেখেছেন এবং তিনি বুঝেছেন যে এই ভদ্রলোক আসলে কারাগারে আসে টিকবেন না, উনি কিন্তু গ্রেফতার না করে চলে এসেছেন। কিন্তু এটা হচ্ছে এরপরে যেটা হয়েছে, ওই ভদ্রলোকের ফ্যামিলিতে, ওনার তো ভাই বেরাদার, স্থানীয় একটা প্রভাবশালী গোষ্ঠী, ওনাদের তো আমাদের সিলেটে আবার গোষ্ঠীভিত্তিক একটা কাহিনী আছে, তাদেরকে ফোন দিয়েছে জামাতের প্রার্থী। ভাই খুব শুনে খুব দুঃখ পাইলাম, চাচা তো অসুস্থ, ঠিক আছে, ওনাকে তো আসলে এরকম করা ঠিক হয় না, আপনারা যদি আমাকে জানাতেন আমি তো থানাকে বলে দিতাম, আমি তো জানি না ভাই কারা মামলা করেছে। এখন এই যে তার যে এসে সিম্পেথি দেখানো, সম্প্রীতি দেখানোর একটা ভাব, এখানে হচ্ছে কি, ওই ভদ্রলোকের ফ্যামিলি, আমি তাদের সাথে সরাসরি কথা বলেছি, তার দে ফিল সিকিউর। আরে ভাই জামাত এগুলো রাজাকার মানি, কিন্তু ভাই আমার তো মামলা করতেছে না। এবং এই জিনিস এরা বিভিন্ন জায়গায় করছে। আচ্ছা, চাঁদাবাজি যারা করছে, আপনারা সম্প্রতি দেখেছেন একজনকে চাঁদাবাজির জন্য বিএনপি বহিষ্কার করেছে, সে সাথে সাথে গিয়ে জামাতে যোগ দিয়েছে। আমি বিএনপি নেতাদেরকে একটা কথা বলতে পারি, এই যারা এখন চাঁদাবাজি করছে, যারা মামলাবাজি করছে, মামলা করে টাকা নিচ্ছে, চুরি করছে, টেম্পু স্ট্যান্ড দখল করছে, এইটা ওইটা করে একেবারে সাহিদশা করে দিয়েছে, এটা কি আপনাদের লোক? আপনারা শিওর? ছাত্রলীগ কিন্তু এই কাজ করে ধরা খেয়েছিল। ছাত্রলীগের সেদিন আমার সাথে এক সাবেক ছাত্রলীগ নেতার কথা হলো, ভাই ওই ক্যাম্পাসে কিন্তু ওই গণরুম, গ্যাস রুম এগুলো আমরা করি নাই, শিবিরের পোলাপান এই নির্যাতন করে আমাদের উপর ইমেজ খারাপ করে দেখেন, ওরা দেখেন ওরা প্রকাশ্যে শিবির করতেছে, আমরা যেতে পারতেছি না হলে। আলো শোনো, তোমরা যখন এই কাজগুলো করে, তোমরা কি বলেছো যে এই কাজগুলো আমাদের সংগঠনের নীতির বিরুদ্ধে? তখন তো সেটা বলো না, তোমরা তো তখন হাততালি দিয়েছো, আমাদের শক্তি, আমাদের মাসল, ওরা এসে করে গিয়েছে। এখন বিএনপিতে যারা চাঁদাবাজি করছে, মামলাবাজি করছে, আমার বিএনপির প্রার্থীরা খুবই খুশি, আর আমগো লোকজন তো করতেছে। নির্বাচন আসো, এই বদনামের পুরা দায়ভার আপনাদের ঘাড়ে রেখে গুপ্ত থেকে কত লোক যে সুপ্ততে চলে যাবে আর কত লোক যে একবার প্রস্ফুটিত হয়ে যাবে, সেটা সময় মতো বুঝবেন।